আইফুড চ্যানেল আবিষ্কৃত স্মুথ ক্রিমি অ্যান্ড সিল্কি শনপাপড়ি সন্দেশ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই মিষ্টিটা একবার বানানো শিখে গেলে আর কোনোদিন দোকান থেকে মিষ্টি কিনে খাবেন না। হাতের কাছে থাকা মাত্র 5টি উপকরণে খুব অল্প সময়ই আজকে আপনাদেরকে এমন সন্দেশ তৈরি করে দেখাবো যেটা আগে কোথাও দেখেননি এবং খাননি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। শনপাপড়ি সন্দেশ বানানোর জন্য প্রথমেই তৈরি করব একটি ভিনেগার সলিউশন। সেই জন্য একটি মেজারমেন্ট গ্লাসে দিয়ে দিলাম 1 কাপ পানি আর 1/4 কাপ ভিনেগার। পানি আর ভিনেগার একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ছানা কাটার জন্য পারফেক্ট ভিনেগার সলিউশন। ছানা কাটা শুরু করার আগেই যদি এই ভিনেগার সলিউশনটাকে আগে থেকে তৈরি করে রাখা হয় তাহলে পরবর্তীতে ছানা কাটতে খুব সুবিধা হয়। এবার একটি পাত্রে দিয়ে দিলাম 2 লিটার গরুর ফুল ক্রিম লিকুইড দুধ। এবার অনবরত নেড়ে চেড়ে দুধে একটি বলক তুলে নিব। আমি আমার আগের অনেক মিষ্টির ভিডিওতেও বলেছি ছানা কাটার জন্য গরুর ফুল ক্রিম লিকুইড দুধটা ব্যবহার করাই ভালো। ছানা কাটার জন্য যদি প্যাকেটের দুধ ব্যবহার করেন তাহলে চেষ্টা করবেন তাজা লিকুইড দুধটা ব্যবহার করার। আর যদি দুধ ফ্রিজে থাকে বা বরফ অবস্থায় থাকে তাহলে চেষ্টা করবেন ফ্রিজ থেকে আগেই বের করে রাখার। একদম ঠান্ডা ঠান্ডা দুধ ফ্রিজ থেকে বের করেই ছানা কাটতে যাবেন না, তাহলে ছানার টেক্সচার কিছুটা রাবারি হয়ে যায়। আর একদম তাজা গরুর খাঁটি দুধ পেলে তো কোনো চিন্তাই নেই, ছানা একদম পারফেক্ট হবে, সেই সাথে পরিমাণেও কিছুটা বেশি পাবেন। কথা বলতে বলতে দুধে বলক চলে এসেছে। যেই দুধ দিয়ে ছানা কাটবেন সেই দুধে সর্বোচ্চ 2টির বেশি বলক তুলবেন না। এবার চুলার ফ্লেমটাকে অফ করে আমি নেড়ে চেড়ে দুধটাকে 1 মিনিটের মতো ঠান্ডা করে নিব। এবার দুধে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ভিনেগার সলিউশন। এবার দুধটাকে আলতো হাতে নেড়ে নেড়ে দুধের ছানা কেটে নিব। আমি একবারে সম্পূর্ণ ভিনেগার সলিউশনটা অ্যাড করে নিই, এতে করে দুধের ছানাটা হুট করেই কেটে যায়, তখন ছানার টেক্সচারটা বেশি একটা ভালো আসে না। আমি 2বারে ভিনেগার সলিউশনটাকে অ্যাড করে সময় নিয়ে ছানাটাকে কেটে নিয়েছি। দুধটাকে আলতো হাতে নেড়ে নেড়ে ছানাটা কেটে নিতে হবে। যদি এখানে জোরে নাড়াচাড়া করেন তাহলে ছানাগুলো বেশি ভেঙে গুঁড়ো হয়ে যাবে। যখন দুধের সম্পূর্ণ ছানাটা কেটে গিয়ে এমন একটা সবুজ ঘোলাটে পানি বেরিয়ে যাবে তখন ছানাটাকে এই পানিতেই রেখে দিব 1 মিনিটের মতো। ছানাটা তৈরি করার সাথে সাথে ছানাটা খুব বেশি সফট থাকে। এই গরম পানিতেই ছানাটাকে 1 মিনিটের মতো রেখে দিলে ছানাটা হালকা হার্ড হবে আর শেপটাকে খুব ভালোভাবে হোল্ড করতে পারবে। আমি একটি স্ট্রেনারের উপর সুতি কাপড় দিয়ে রেডি করে রেখেছিলাম। এবার ছানাটাকে স্ট্রেন করে নিচ্ছি। এবার আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি, এতে করে ভিনেগারের গন্ধটাও দূর হয়ে যাবে আর ছানার টেম্পারেচারটাও ডাউন হয়ে যাবে। এবার হাত দিয়ে আলতো হাতে চেপে চেপে ছানার অতিরিক্ত পানিটাকে ছেড়ে ফেলে দিব। এখানে অতিরিক্ত চেপে ছানার ঘি বের করে ফেলা যাবে না, শুধু অতিরিক্ত পানিটা ছেড়ে ফেলে দিলেই হবে। এবার আমি এই স্ট্রেনারের উপর পানি ছড়ার জন্য ছানাটাকে রেখে দিব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর ছানা থেকে খুব ভালোভাবে পানি ছড়ে গিয়েছে। আমি ছানাটাকে একটি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে ছানার টেক্সচারটা কতটা বেশি স্মুথ অ্যান্ড ক্রিমি হয়েছে। আমি 2 লিটার দুধ থেকে 2 কাপের মতো ছানা পেয়েছি। মেজারমেন্ট কাপের যে কাপ থাকে সেই কাপগুলোকে চেপে চেপে নিলে এখানে 2 কাপ ছানা হবে। এবার একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম তৈরি করা ছানা, 1/3 কাপ পাউডার চিনি আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আমি একটি বাটিতে 200 গ্রাম বা 1 কাপের মতো শনপাপড়ি নিয়ে নিয়েছি। আমি এখানে প্যাকেটের কিনা শনপাপড়ি ব্যবহার করছি। আপনারা প্যাকেটের শনপাপড়ি বা খোলা শনপাপড়ি এমনকি ঘরে তৈরি শনপাপড়িও ব্যবহার করতে পারবেন। এবার শনপাপড়িটাকেও ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। যেহেতু প্যাকেটের শনপাপড়িতে আগে থেকেই একটা এলাচের ফ্লেভার থাকে তাই আমি এখানে আলাদা করে আর এলাচের পাউডার অ্যাড করিনি। এবার এই সবগুলো উপকরণ একসাথে 30 সেকেন্ডের মতো পালস করে নিব। যখন সবগুলো উপকরণ হালকা মিশে যাবে তখন দিয়ে দিব 2 টেবিল চামচ দুধ। এবার দুধ দিয়ে আবারও 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব। আমি কনসিস্টেন্সিটা বুঝে বুঝে 2 টেবিল চামচ করে দুধ অ্যাড করতে থাকবো আর ব্লেন্ড করতে থাকবো। আমি আবারও 2 টেবিল চামচ দুধ অ্যাড করে দিলাম। 2 টেবিল চামচ করে আমার এখানে মোট হাফ কাপের মতো লিকুইড দুধ লেগেছে। আপনাদের ক্ষেত্রে লিকুইড দুধের পরিমাণটা একটু কম বা বেশিও লাগতে পারে, কারণ আপনাদের তৈরি ছানাতে পানির পরিমাণটা একটু কম বা বেশিও থাকতে পারে। তাই আমি আপনাদেরকেও রেকমেন্ড করব দুধটা 2 টেবিল চামচ করে বা অল্প অল্প করে অ্যাড করে কনসিস্টেন্সিটা বুঝে নেবেন। আমি আপনাদেরকে সন্দেশের ব্যাটারের ঘনত্বটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কেমন হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন আছে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা, একদম ক্রিম বা মেয়োনিজের মতো একটা ড্রিপিং কনসিস্টেন্সি হয়েছে। আমি 7x7 একটা স্কোয়ার মোল্ড বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। এবার সন্দেশের ব্যাটারটা মোল্ডে ঢেলে দিচ্ছি। আপনাদের হাতের কাছে এমন কোনো কেক মোল্ড অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে স্টিলের, কাচের বা সিরামিকের ডিশও ব্যবহার করতে পারবেন। এবার ট্যাপ করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সন্দেশের ব্যাটারটাকে সমান করে দিলাম।
একটি স্টিকের সাহায্যে শনপাপড়ি সন্দেশের ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে কোনো অংশে ফাঁকা না থাকে। এবার মোল্ডের মুখটাকে একটি ফয়েল পেপার দিয়ে কভার করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কোনো ফয়েল পেপার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা যে কোনো সুতি কাপড় দিয়েও মোল্ডের মুখটাকে কভার করে দিতে পারবেন। এবার সন্দেশটাকে স্টিম করার পালা। স্টিম করার জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে সিমারিং পর্যায়ে নিয়ে এসেছি। পাত্রের উপর বসিয়ে দিয়েছি একটি স্ট্রেনার। এবার স্ট্রেনারের উপর দিয়ে দিলাম সন্দেশের মোল্ডটি। এবার স্ট্রেনারের মুখটাকে বন্ধ করে সন্দেশটাকে স্টিম করে নিব 20 থেকে 25 মিনিটের মতো। 25 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন ফয়েল পেপারের উপর কেমন পানি পড়েছে। যদি আপনারা সন্দেশের মোল্ডটাকে এমন ঢেকে না দেন তাহলে এই পানিটা সরাসরি সন্দেশের উপরে পড়বে। এবার একটি ব্যাম্বু স্টিকের সাহায্যে সন্দেশটাকে চেক করে নিব। স্টিকটা একদম ক্লিন এসেছে, তার মানে সন্দেশটা পারফেক্টলি স্টিমড। এবার শনপাপড়ি সন্দেশটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই শনপাপড়ি সন্দেশটার একটি মজার বিষয় হলো এটাকে ফ্রিজে রেখে সেট করার কোনো প্রয়োজন নেই। এটা রুম টেম্পারেচারে চলে আসলেই ডিমোল্ড করা যাবে। সন্দেশটা রুম টেম্পারেচারে চলে এসেছে, এবার ডিমোল্ড করে নিচ্ছি। প্রথমে একটি নাইফের সাহায্যে সাইডটাকে ছানিয়ে নিচ্ছি। এই শনপাপড়ি সন্দেশগুলো একদিন বানিয়ে নর্মাল রুম তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন 3 দিনের মতো, আর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 7 দিনের মতো। এবার একটি পিৎজা ট্রের উপর মোল্ডটাকে উল্টো করে দিলাম। যেহেতু নিচে বেকিং পেপার দিয়েছিলাম তাই খুব সহজেই সন্দেশটা ডিমোল্ড হয়ে গিয়েছে। আপনাদের হাতের কাছে যদি বেকিং পেপার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা মোল্ডে শুধু ঘি বা অয়েল ব্রাশ করেও সন্দেশটাকে স্টিম করতে পারবেন। সন্দেশটাকে ডিমোল্ড করার আগে মোল্ডটাকে কিছুক্ষণ গরম পানিতে বসিয়ে রাখবেন, তাহলে খুব সহজেই সন্দেশটা মোল্ড থেকে ছেড়ে আসবে। সন্দেশটা দেখতে অলরেডি কতটা বেশি লোভনীয় লাগছে, তাই না? এবার আমি আমার মন মতো করে সন্দেশটাকে কেটে নিচ্ছি। আমি শনপাপড়ি সন্দেশগুলোকে একটু বড় বড় করেই কেটেছি ডেকোরেশনের জন্য। আপনারা ইচ্ছে করলে আরও ছোট ছোট করেও কেটে নিতে পারবেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন সন্দেশগুলো দেখতে কতটা বেশি সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে কোনো অংশেই চিজ কেকের থেকে কম লাগছে না। চিজ কেকের ভিতর যেমন একটা ছিদ্র ছিদ্র টেক্সচার আসে, ঠিক তেমন একটা টেক্সচারও এসেছে। এবার সন্দেশের উপরে কিছু শনপাপড়ি আর পিস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। সন্দেশটা বানানো কি খুব বেশি কঠিন মনে হয়েছে? একদমই না, তাই না? শুধু ছানা আর কয়েকটি উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে এত মজাদার, লোভনীয় ও আকর্ষণীয় একটি মিষ্টি। তো তৈরি হয়ে গেল শনপাপড়ি সন্দেশ। শনপাপড়ির স্বাদের এমন সন্দেশ কোথাও খেয়েছেন কখনো? এই শনপাপড়ি স্বাদের সন্দেশগুলো আপনারা কোথাও কিনতে পাবেন না, কিন্তু আইফুড চ্যানেলের রেসিপি দেখে এখন থেকে খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই মিষ্টিটা তৈরি করতে গিয়ে কেউ ব্যর্থ হবেন না। এবার আমি একটি মিষ্টি কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পারছেন মিষ্টিটা কত সহজেই কেটে যাচ্ছে। আপনারা অবশ্যই আমার কাটা দেখেই বুঝে ফেলেছেন যে সন্দেশটা কতটা বেশি সফট হয়েছে। আমার তো হাতই থামছে না, ইচ্ছে করছে খেতেই থাকি। সন্দেশটা এতটা বেশি ক্রিমি হয়েছে যে মুখে দিতেই একদম মিলিয়ে যাচ্ছে। সন্দেশটা ভাঙার জন্য আমার কোনো রকম প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না, এতটাই বেশি সফট। আমি তো বলবো এখন থেকে আর মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। মিষ্টি খেতে ইচ্ছে করলেই ঘরেই বানিয়ে নেবেন এই শনপাপড়ি সন্দেশ। আমার আজকের এই শনপাপড়ি সন্দেশ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।